স্যার। চলো, তো আমরা আজকে শুরু করছি ক্লাস। দেখো, তো কোশ্চেন নাম্বার আজকে প্রথম যেটা রয়েছে, এরিথ্রোপয়েটিন ইজ সিক্রেটেড বাই। দেখো, এরিথ্রোপয়েটিন কোথা থেকে সিক্রেটেড হয়? অপশন অপশন ওয়ান ফোর। রয়েছে, দেখো, সেল অপশন ইন ফোর দা মেকুনাডেম গ্রানুলোর সেল। সেলস ইন জাক্সটা। আচ্ছা, যাই হোক, তোমরা অ্যান্সার দেওয়ার আগে কোশ্চেন গুলো শুনে নিবে, ঠিক আছে? দিলে তো সবার সুবিধা হবে, কারণ অনেকেই বাংলা মিডিয়ামে রয়েছে, তো তাদের অনেক বুঝতে অসুবিধা হয়। তো এই জন্য আগে কোশ্চেনটা আমি পড়ার পরে তার বাংলা ট্রান্সলেট করব, তোমরা যেটা মনে করবে সেটা ভেবে রাখবে, কোশ্চেন বলা হয়ে গেলে তারপর অ্যান্সার দিবে, ঠিক আছে? যাই হোক, তো এটা এরিথ্রোপয়েটিন, তোমরা জানো এরিথ্রোপয়েটিন কোথা থেকে সিক্রেশন হয়? জ্যাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাস, যেটাকে আমরা জেজিএ বলি। তো এটা মেনলি গ্রানুলার সেল ইন দ্য জ্যাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে এরিথ্রোপয়েটিন সিক্রেশন হয়। অপশন ফোর রাইট অ্যান্সার। আচ্ছা, কোশ্চেন নাম্বার টু, ইন হিউম্যান মেলস টেস্টোস্টেরন ইজ প্রডিউসড মেনলি বাই দ্য। দেখো তাহলে লিডিং পুরুষ, সেল লিডিং দেখো পুরুষের অপশন ক্ষেত্রে লেডিক ওয়ান। কোষ। টেস্টোস্টেরন কোথা থেকে গঠিত হয়? তাহলে দেখো, লেডিকের আন্তর্কোষ তোমরা পড়েছো, তাহলে সেটা দেখো লেডিকের আন্তর্কোষ থেকে, অর্থাৎ লেডিক সেল থেকে টেস্টোস্টেরন সিক্রেশন হয়, তাই না? আর তোমরা জানো যে টেস্টোস্টেরন হচ্ছে তোমার মেল, তোমার হচ্ছে কি সেক্সুয়াল যে হরমোন, সেটা মেনলি সেক্সুয়াল ক্যারেক্টারটা ভিজিবল করতে দেয়। তো এটা মেনলি লেডিকের আন্তর্কোষ বা লেডিক সেল থেকে সিক্রেশন হয়। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো, কোশ্চেন নাম্বার থ্রি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট প্রপারলি ম্যাচড। দেখো, চারটা অপশন রয়েছে, তার মধ্যে কোনটা প্রপারলি ম্যাচ করা নেই সেটা আমাদেরকে বলতে হবে। দেখো, এক্সপ্লেন্ড বলা রয়েছে, তার সঙ্গে সাইটোকাইনিন, সোমাটিক এমব্রায়ো এবং কেলাস। ঠিক আছে, এক্সপ্লেন্ড বলা রয়েছে, দেখো, এক্সাইজড প্ল্যান্ট পার্ট ইউজড ফর ক্যালাস ফরমেশন। অপশন টু বলছে সাইটোকাইনিন রুট ইনিশিয়েশন ইন ক্যালাস। অপশন টু। আর সোমাটিক এমব্রায়ো অপশন দেখো। টু হবে। অপশন টু। অপশন আচ্ছা, তোমরা বলছো অপশন টু। দেখো, এক্সপ্লেন তোমরা সবাই জানো যে মাইক্রো প্রপাগেশনে আমরা ক্যালাস ফরমেশনের জন্য প্ল্যান্টের যে পার্টটা ইউজ করি তাকে এক্সপ্লেন বলে, একদম ঠিক রয়েছে। তো এখানে বলেছে দেখো নট প্রপারলি ম্যাচড। তো তার জন্য দেখো সাইটোকাইনিন, দেখো আমরা টিস্যু কালচারে সাইটোকাইনিন এর বদলে আমরা অক্সিনটাকে ইউজ করি কি জন্য? রুটিন হরমোন হিসাবে। তো অপশন টুটা এখানে মিসম্যাচ আছে, তাই না? তো এই জন্য এখানে যেহেতু নট প্রপারলি বলা রয়েছে, তাহলে অপশন টু হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? তো বাকি যেগুলো রয়েছে, দেখো, সোমাটিক এমব্রায়ো, এটা মেনলি আমরা এমব্রায়ো প্রডিউসড ফ্রম এ ভেজিটেটিভ সেল থেকে তৈরি করার জন্য করে থাকি। আর ক্যালাস তোমরা জানো যে আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেল, যেটাকে আমরা ক্যালাস বলি। যখন আমরা কোনো এক্স প্ল্যান্টকে, ঠিক আছে, প্রপার নিউট্রিয়েন্ট মিডিয়াতে যখন আমরা কালচার করি, তাহলে সেই কালচারে আমরা দেখতে পাই যে আনডিফারেন্সিয়েটেড মাস অফ সেল তৈরি হয়, তাকে আমরা কি বলি? ক্যালাস বলি। তো এটাও ঠিক রয়েছে। তো এই জন্য এখানে অপশন টু হয়ে যাবে সঠিক উত্তর। চলো, কোশ্চেন নাম্বার ফোর, ইন সেল সাইকেল parental and maternal chromosomes exhibit a bouquet stage during। তোমরা জানো সেল সাইকেল স্টাডি করতে গেলে আমরা বোকে স্টেজ দেখতে পাই কোন লেপ্টোটিন। স্টেজে? ল্যাপ্টোটিন, লেপ্টোটিন জাইগোটিন, প্যাটাইটিন, লেপ্টোটিন। ডিপ্লোটিন। লেপটোটিন। তোমরা জানো সবাই যে মিওসিসের দুটো ভাগ রয়েছে, তাই না? মিওসিস এর দুটো পার্ট রয়েছে, একটা মিওসিস ওয়ান আর মিওসিস টু। তো এই মিওসিস ওয়ানের আবার তোমার হচ্ছে দেখো আহ, যে প্রোফেজ ওয়ান, সেই প্রোফেজ ওয়ানের বা প্রোফেজ ওয়ানের পরে হচ্ছে তোমার মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান আর টেলোফেজ ওয়ান। এই প্রোফেজ ওয়ানের পাঁচটা ভাগ রয়েছে। কি কি না? ল্যাপ্টোটিন, তারপর হচ্ছে কি তোমার ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, তাই না? ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। তো এর মধ্যে দেখো বোকে স্টেজ আমরা কতক্ষণ দেখতে পাই? ল্যাপ্টোটিন নাকি জাইগোটিন নাকি প্যাকাইটিন নাকি ডিপ্লোটিন? লেপ্টোটিন। লেপটোটিন। দেখো, বোকে স্টেজ মানে দেখো ফুলের তোড়ার মতন যে স্ট্রাকচার হয় ক্রোমোজোম গুলো, ঠিক আছে, এটা মেনলি আমরা কোন দশায় দেখতে পাবো? আচ্ছা, তাহলে এটা মেনলি আমরা দেখতে পাই কোন স্টেজে? ল্যাপ্টোটিনে দেখতে পাই আমরা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর,
ঠিক আছে, অপশন 1 হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার আমরা 5 এর দিকে যাব। মাইটোকন্ড্রিয়া আর ইনভলভড ইন দ্য ফলোইং এক্সেপ্ট। দেখো মাইটোকন্ড্রিয়ার ফাংশন দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটা ছাড়া বাকিগুলো হয়ে থাকে। যেটা ছাড়া হয় সেটা আমাদেরকে বলতে হবে, এক্সেপ্ট যেটা দেওয়া রয়েছে। দেখো এটিপি প্রোডাকশন, গ্লাইকোসাইলেশন, Glycosylation. ফ্যাটি অপশন টু অ্যাসিড ইলংগেশন। গ্লাইকোসাইলেশন। গ্লাইকোসাইলেশন। দেখো তো তোমরা হচ্ছে কি, দেখো মাইটোকন্ড্রিয়া, আমরা জানো যে মাইটোকন্ড্রিয়া একটা সেল অর্গানেল। এটার আমরা বিভিন্ন এর ফাংশন রয়েছে, এটিপি প্রোডাকশন করে তোমরা জানো, তাই না? কারণ সেলুলার রেসপিরেশন মেনলি মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়, তো সেখানে এটিপি জেনারেট হয়। আচ্ছা, তারপর ফ্যাটি অ্যাসিড ইলংগেশন এবং অক্সিডেশন বলতে বিটা অক্সিডেশন আমরা দেখতে পাই। ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেলে টিসিএ, এটাও আমরা দেখতে পাই মাইটোকন্ড্রিয়ার মধ্যে, কিন্তু গ্লাইকোসাইলেশনটা আমরা দেখতে পাই না মাইটোকন্ড্রিয়াতে। তো অপশন 2 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6। এখানেও দেখো অনেক তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি যে সেল অর্গানেল রয়েছে তাদের ফাংশন সম্বন্ধে দেওয়া রয়েছে, কোনটা ইনকারেক্ট অ্যাসোসিয়েশন সেটা আমাদেরকে বলতে হবে। তো লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম রেটিকুলাম এবং পলিজম, এর মধ্যে কোনটা সঠিক নয় সেটা তোমরা বলো। অপশন ফোর। Option 4. দেখো তাহলে আমরা প্রত্যেকটা যে অপশন রয়েছে এগুলো দেখে নিই। লাইসোজোম বলছে দেখো সিনথেসিস মলিকুলস ফর এক্সট্রা সেলুলার প্রোটিন ডিগ্রেডেশন। দেখো তাহলে লাইসোজোমের কাজ কি বলছে, না মলিকুল যেগুলো সিনথেসাইজড হয় এক্সট্রা সেলুলার প্রোটিন গুলোকে তারা কি করে, লাইসোজোম ডিগ্রেডেশন করে। একদম ঠিক, তোমরা জানো যে যেগুলো হচ্ছে কি তোমার নন ফাংশনাল বা যেগুলো হচ্ছে কি তোমার এজ হয়ে যায়, যে সমস্ত তোমার হচ্ছে কি সেল পার্ট বা আদার কোনো প্রোটিন, সেগুলোকে আমরা দেখতে পাই লাইসোজোমের মধ্যে ডিগ্রেডেশন হয়। কারণ এখানে লো পিএইচ থাকে, পিএইচ এর পরিমাণটা খুব কম থাকে, তো এখানে ডিগ্রেডেশন হয়। তাহলে এটা ঠিক রয়েছে। মাইটোকন্ড্রিয়া দেখো দেখো সেলুলার রেসপিরেশন, অবভিয়াসলি একটু আগেই আমরা বলছিলাম সেলুলার রেসপিরেশন মেনলি মাইটোকন্ড্রিয়াতেই হয়ে থাকে। এন্ডোপ্লাজম রেটিকুলামের ফাংশন দেওয়া রয়েছে দেখো সিনথেসাইজ প্রোটিনস এন্ড সেন্স দেম ইনটু গোলগি অ্যাপারেটাস। তো মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম রেটিকুলামের সঙ্গে তোমরা জানো যেটা রাফ ইয়ার হয়, রাফ এন্ডোপ্লাজম রেটিকুলাম, এর সঙ্গে কি থাকে না, রাইবোজোম থাকে। তো এখানে প্রোটিন সিনথেসাইজ হওয়ার পরে তাকে গোলগি অ্যাপারেটাসে সেন্ড করে। একদম ঠিক রয়েছে। পলিজম কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। পলিজম কাকে বলে, না একটা সিঙ্গেল এমআরএনএ এর সঙ্গে যখন হচ্ছে কি তোমার মাল্টিপল রাইবোজোম হচ্ছে কি অ্যাটাচ থাকে, তখন তাকে আমরা কি বলি, পলিজম। এটা কি বলছে দেখো, মেক লার্জ কোয়ান্টিটিজ অফ তোমার পার্টিকুলার প্রোটিন। এটা ডিফারেন্ট টাইপ অফ প্রোটিন তৈরি করে, কোনো পার্টিকুলার প্রোটিন তৈরি করে না। তো এই জন্য এটা হচ্ছে কি তোমার ইনকারেক্ট অ্যাসোসিয়েশন। তো অপশন এখানে 4 হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 7। এ কিস্টোন স্পিসিস রেফার্স টু এ স্পিসিস দ্যাট। অপশন 4টা রয়েছে দেখো এখানে। ইজি আউট কম্পিটস আদার স্পিসিস, যেটা হচ্ছে কি তোমার আদার স্পিসির সঙ্গে কম্পিটিশন করতে পারে। অপশন 2 বলছে ইট ইম্পর্টেন্ট টু কমিউনিটি স্ট্রাকচার গিভিন ইটস লো বায়োমাস। তো এটা বলছে একটা কমিউনিটি স্ট্রাকচারে এর ইম্পর্টেন্স রয়েছে কেন, যেহেতু তার বায়োমাস পরিমাণটা কম থাকে। হ্যাজ এ হাই অ্যাবান্ডেন্স রিলেটিভ টু আদার স্পিসিস ইন দ্য কমিউনিটি, মানে অন্যান্য হচ্ছে কি তোমার কমিউনিটিতে যে সমস্ত স্পিসিস রয়েছে তাদের সঙ্গে সে হাই অ্যাবান্ডেন্স রিলেটিভ দেখাচ্ছে। আর হ্যাজ এ হাই ইন্টারাকশন রেট উইথ আদার স্পিসিস। বলো কোনটা হবে বলো। অপশন 3 স্যার। Option 3. দেখো যারা অপশন 3 বলছো তারা একদম সঠিক বলছো। এ, তোমার হ্যাঁ, যারা অপশন 3 বলছো তারা ঠিক বলছো, এটা 3 হবে। এটা কোনো কারণে চেঞ্জ হতে ভুলে গেছি। দেখো কিস্টোন স্পিসিস আমরা তাকেই বলবো, তোমরা পড়েছো যে আগে, যে কিস্টোন স্পিসিস হচ্ছে এমন এক স্পিসিস যেটা তোমার একটা কমিউনিটিতে তার ইম্পর্টেন্স রোল প্লে করছে। সে কেন, না সেই স্পিসিসটাকে যদি আমরা কনজার্ভ করি তার সঙ্গে আদার স্পিসিস বা ওই কমিউনিটিতে আদার স্পিসিসও কি হয় না, কনজার্ভ হয়ে যায়। তো এই জন্য দেখো একটা অ্যাবান্ডেন্স রিলেটিভ আমরা দেখতে পাই আদার স্পিসিসের প্রতি একটা কমিউনিটিতে। তো অপশন 3 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো দেখো নেক্সট কোশ্চেন।
an example of covalent সরি তোমার কনভার্জেন্ট ইভলিউশন, তোমরা দুভাবেই ইভলিউশন পড়েছো, কনভার্জেন্ট ইভলিউশন আর হচ্ছে তোমার ডাইভার্জেন্ট ইভলিউশন। আর একটা ইভলিউশন হয় প্যারালাল ইভলিউশন। তো এখানে মেনলি আমরা কনভার্জেন্ট ইভলিউশন সম্বন্ধে জানবো। তো তার আগে একটু বলে দিই তোমাদেরকে কনভার্জেন্ট ইভলিউশন, ডাইভার্জেন্ট ইভলিউশন। কনভার্জেন্ট হচ্ছে কি, দেখো কোন বিভিন্ন জায়গা থেকে এসে তারা একটা নির্দিষ্ট জায়গায় যখন বসবাস করে, তাহলে বুঝতেই পারছো, ধরো এ বি সি ডি এরা বিভিন্ন জায়গা থেকে এসে সেম এনভায়রনমেন্টে থাকছে, তাহলে কি হবে, এদের ফাংশন সেম হবে, ফাংশন সেম হবে, বাট তাদের স্ট্রাকচারটা কেমন হবে, স্ট্রাকচার হচ্ছে কি তোমার ডিফারেন্স দেখতে পাবে তোমরা। তাহলে এটা কি ধরনের ইভলিউশন তোমরা পড়ছো বা কি ধরনের স্ট্রাকচার পড়ছো তোমরা, এটাকে আমরা বলবো অ্যানালগাস বা সমবৃত্তীয় অঙ্গ, অ্যানালগাস অর্গান, যাদের কি হয় কাজ একই হবে কিন্তু গঠন আলাদা হবে, ঠিক আছে, বাংলায় যেটাকে আমরা বলি। তো এটাকে আমরা কি বলি, সমবৃত্তীয় অঙ্গ। কি বলি আমরা, সমবৃত্তীয় অঙ্গ। তাহলে এবারে তোমরা আশা করি বলতে পারবে, এখানে বলছে অস্ট্রেলিয়ান মার্সুপিয়ালস Option এন্ড 4. প্লাসেন্টাল Option 4. মেমেলস। অপশন 4 হবে স্যার। দেখো তাহলে অবভিয়াসলি অপশন 4 হয়ে যাবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই সমবৃত্তীয় অঙ্গের এখানে উদাহরণগুলো দেওয়া রয়েছে। দেখো দ্য উইংস অফ বার্ডস, ব্যাটস এন্ড ইনসেক্ট, তিনটে গঠন আলাদা, কাজ একই। আবার দেখো এই যে ফ্লিপার্স ইন ফিশ, পেঙ্গুইন আর ডলফিনস, প্রত্যেকের দেখবে গঠন আলাদা কিন্তু কাজ একটাই করছে, তারা সাঁতার কেটে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে তিনটে অপশন দেওয়া রয়েছে, তিনটেই কিসের উদাহরণ, অ্যানালগাস অর্গান বা সমবৃত্তীয় অঙ্গ। এটা কিভাবে সমবৃত্ত। ইভলিউট হয়েছে না কনভার্জেন্ট, দেখতেই পাচ্ছ কনভার্জেন্ট মানে বিভিন্ন এনভায়রনমেন্ট থেকে এসে তারা সেম এনভায়রনমেন্টে বিলং করছে। তাহলে একই এনভায়রনমেন্টে যদি থাকে তাহলে তাদের কি করতে হবে, কাজে কি করতে হবে, কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে এসে মানে কি তাদের গঠন আলাদা, ঠিক আছে। প্যারালালি তোমরা আরেকটা জিনিস জানো যেটাকে আমরা কি বলি না, যেটাকে আমরা বলি ডাইভার্জেন্ট ইভলিউশন। ডাইভার্জেন্টে কি হয় না, একটা জায়গা থেকে তারা কি হবে না ডাইভার্স হয়ে যাবে, ঠিক আছে, এক জায়গা থেকে তারা দূরে দূরে চলে যাচ্ছে। তাহলে দূরে চলে গেলে তাহলে কি হবে, একটা জায়গা থেকে গেছে মানে ওদের কি হবে, স্ট্রাকচার সেম বাট ফাংশন হচ্ছে কি হবে, ডিফারেন্স হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি বলি, হোমোলোগাস অর্গান বা কি বলি আমরা, সমসংস্থ অঙ্গ। এটাকে আমরা বলি হোমোলোগাস বা সমসংস্থ অঙ্গ। আর এদের যে ইভলিউশনটাকে আমরা কি বলি, ডাইভার্জেন্ট, ডাইভার্জেন্ট ইভলিউশন, ঠিক আছে। এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে, কনসেপ্ট বুঝতে পারলে সবাই। তাহলে মনে রাখবে কনভার্জেন্ট ইভলিউশন মানে অ্যানালগাস অর্গান, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি নিচে না হয়, কারণ এই জায়গা থেকে বহু কোশ্চেন আসে। কনভার্জেন্ট ইভলিউশন মানে কি বললাম, অ্যানালগাস অর্গান, আর মনে রাখবে কি ডাইভার্জেন্ট ইভলিউশন সমান হোমোলোগাস অর্গান, ঠিক আছে, বুঝতে পারলে সবাই, বুঝতে পারলে তো। হ্যাঁ স্যার। চলো পরের কোশ্চেনে দেখো, a combination of gametes that can be formed by the genotype, এই জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে বল। আচ্ছা মনে হয় আমি এটা তোমাদেরকে হচ্ছে কি দেখো একটু হচ্ছে কি তোমার চেঞ্জ করতে হতো, আমি করে দিচ্ছি, দাঁড়াও এই কোশ্চেনটা আমি এমন ভুল বলছি, আছে। আমি লিখে দিচ্ছি, তোমরা বলো, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল সি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল ডি স্মল ডি, ক্যাপিটাল ই স্মল ই, ক্যাপিটাল এফ স্মল এফ, ক্যাপিটাল জি স্মল জি, এটা হচ্ছে তোমার গ্যামেট, ঠিক আছে। এটাকে আমি 2 to the power 6. 2 to the power 6 মান এই করতে হবে, নাম্বার অফ হেটেরোজাইগাস 2 to the টু power টু দি 6 পাওয়ার এটা 7। না হ্যাঁ, তোমরা 2 to the আসলে power 7. এখানে তোমরা অ্যান্সার 7। দেবে আমাকে 2 to the power 7 বা 2 to the power 8 এইভাবে বললে হবে না,
তোমরা আমাকে হচ্ছে কি এখানে স্যার 128 হবে, 128। 128 128। দেখো তাহলে তোমরা জানো যে নাম্বার অফ গ্যামেট সমান কি হয়, নাম্বার অফ গ্যামেট ইকুয়াল টু 2 to the power n, আর n সমান নাম্বার অফ হেটেরোজাইগোট, হেটেরোজাইগোট। তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা, দেখো হেটেরোজাইগোটের কোন সংখ্যা কত, 1 2 3 4 5 6 7, তাহলে 2 to the power 7, তাই না? তাহলে কত হচ্ছে, 2 × 4 = 8, 2 × 16, 2 × 64, 64 ইন্টু 2 কত হচ্ছে, তাহলে 60 × 120 প্লাস হচ্ছে 4 × 8, তাহলে হচ্ছে 128, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন 4, অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে কিভাবে করবে তোমরা, নাম্বার অফ গ্যামেট ইকুয়াল টু 2 to the power n, n মানে কি নাম্বার অফ হেটেরোজাইগোট। ঠিক আছে, তোমরা এখানে হেটেরোজাইগোট মানে বুঝতে পারছো। যদি ধরো সাপোজ আমি আরেকটা দিচ্ছি তোমাদেরকে, তোমরা নিশ্চয়ই করে বলো দেখি কটা হবে, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, মানে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি স্মল সি, আর ক্যাপিটাল ডি। ঠিক আছে, এই যে এর নাম্বার অফ গেমের কত হবে বলো, এটা হচ্ছে কোশ্চেন। 4টে। 4 32 হবে। 4 হ্যাঁ স্যার 4 4টে হবে, হবে। 4। 4টা হচ্ছে 4টে। দেখো তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি, বুঝতেই পারছো তোমরা, তাহলে 2 to the power n, তাহলে 2 to the power কটা হবে, এখানে হেটেরোজাইগোট দেখতে পাচ্ছো 1 আর 2, দুটো রয়েছে, তাহলে 2 to the power 2, তাহলে কটা হবে, 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে হেটেরোজাইগোট আর হোমোজাইগোট ব্যাপারটা বুঝতে পেরে গেছো। যদি দুটো ক্যাপিটাল থাকে তাহলে হোমোজাইগোট, আর যদি ক্যাপিটাল আর একটা স্মল থাকে তাহলে তারা হবে হেটেরোজাইগোট। বা এখানে এমনও থাকতে পারতো যে যদি হচ্ছে কি তোমার স্মলই হতো, তাহলেও উত্তরটা 4 হতো। কেন, স্মলই মানে দুটোই হোমোজাইগোট, তাই না? তোমরা এটা তো জানো যে ক্যাপিটালে এটাকে আমরা বলি হোমোজাইগোট ডমিনেন্ট বলি, ক্যাপিটালে স্মল এ কে আমরা বলি হেটেরোজাইগোট ডমিনেন্ট বলি, আর স্মল এ কি আমরা হোমোজাইগোট রিসেসিভ বলি। এগুলো তো তোমরা জানো নিশ্চয়ই সবাই। ঠিক আছে, স্যার একটা কোশ্চেন ছিল, বলছি যে হ্যাঁ, যদি সবই যদি মানে বড় হাতের হয়, ডবল এ তারপরে ডবল বি, তাহলে কি 2 to the power 0 হবে? তখন হচ্ছে কি 2 to the power 0, মানে কোনোদিন পাওয়ার 0 থাকলে মানে 1 হয়, 1, বুঝতে পারলে? ধরো তুমি বলছো যে ঠিক আগের আছে যে স্যার। কোশ্চেনটা ছিল যদি সেটা থাকতো, তাহলে সেটা থাকা মানে হচ্ছে কি তোমার 2 to the power 0, তাহলে কোনো পাওয়ার 0 মানে হচ্ছে 1 হয়, তাহলে 1 হবে অ্যান্সার। বুঝতে পেরেছো তো? ঠিক আছে। চলো পরের কোশ্চেনে চলো। আচ্ছা, হাউ মেনি লিঙ্কেজ গ্রুপস উড বি দেয়ার ইন এ প্ল্যান্ট উইথ 2n = 20, অর্থাৎ 2n = 20 হলে প্রকার কত, মানে হাউ মেনি লিঙ্কেজ গ্রুপস তৈরি হবে, 25, 40, 10। 10 অপশন 4 অপশন 4 স্যার। দেখো তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন 4, অপশন কারণ 4। তোমরা জানো যে লিঙ্কেজ গ্রুপ সমান তোমার হচ্ছে কি n, মানে হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম হচ্ছে সেটাই তোমার লিঙ্কেজ গ্রুপ তৈরি করবে। ঠিক আছে, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 2n সমান হচ্ছে কি 20, তাহলে n শুধু বার করবে কি 10, তাই না? n হচ্ছে কি 2 দিয়ে ভাগ হয়ে গেলে তখন 10 হবে, তাহলে লিঙ্কেজ গ্রুপ হচ্ছে কি তোমার 10 হবে। তাহলে আমাকে বলে দেখি যে ফিমেল হিউম্যানের এন্ড মেল হিউম্যানের লিঙ্কেজ গ্রুপ কি হবে, লিঙ্কেজ ফিমেলে 23 হবে আর মেলে 24 হবে, মেলে 24 হবে। দুটোর 23, ওয়াই কবে ফিমেলের 23 হবে আর মেল। দেখো তাহলে ফিমেলের তোমরা জানো ক্রোমোজোম নাম্বারটা 44A+,
এক্স এক্স। তাহলে এর এন ইকুয়াল টু কত হবে? এখানে হয়ে যাবে 22a প্লাস এক্স হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 23 বা 22 থেকে 23 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা 4 হচ্ছে কি তোমার ফিমেল। কিন্তু মেলের ক্ষেত্রে দেখো, যদি মেল ক্ষেত্রে দেখি আমরা লিখি আমরা কি 44a প্লাস এক্স ওয়াই। তাহলে এখানে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে 22 প্লাস এখানে হয়ে যাবে 2, তাহলে হয়ে যাবে 24 অ্যান্সার। ঠিক আছে? কেন হলো না? তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তো হোমোলোগাস কন্ডিশনে নেই, তখন এক্স ওয়াই আলাদা আলাদা ভাবে কাজ করবে, এখানে 2 চলে আসবে। কি বলা বুঝতে পারলে? তখন হচ্ছে কি উত্তর হয়ে যাবে 24। মনে রাখবে, কেউ আবার 23 করে যাবে না, তখন ভুল হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা তোমাদেরকে আমি ক্লাসে করিয়েছিলাম, ঠিক আছে? আমার ক্লাস যারা করেছো তোমরাই অ্যান্সার দিতে পারবে। দেখো এখানে একটা এক্সপেরিমেন্ট দেওয়া রয়েছে, যেখানে আহ, আমরা রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি গুলো প্রত্যেকটা জিনের মধ্যে হচ্ছে কি দেওয়া রয়েছে। তোমাদেরকে কি বলতে হবে না, এদের জিন সিকোয়েন্স বা জিন অর্ডার বলতে হবে। সবাই ট্রাই করো। সবাই ট্রাই করো। এই দুদিন আগের ক্লাসে আমি কিন্তু পড়িয়েছিলাম আবার, তাই না? এর আগেও পড়িয়েছিলাম, এই দুদিন আগেও যারা ক্লাস করেছো তাদেরকেও বলেছিলাম। কেউ বলতে পারবে না? এটা স্যার জানি না। দেখো, তো এখানে তোমাদেরকে বলেছিলাম যে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি যদি দেওয়া থাকে, ঠিক আছে, তো রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি যে যার বেশি, যে যে মানটা বেশি তোমরা দেখতে পাচ্ছ কত 30%, এখানে 13%। তো এই যার ফ্রিকোয়েন্সি বেশি সেই জিনটা হচ্ছে কি দূরে দূরে থাকবে। কেন না? রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি তুমি তখনই বেশি পাবে যখন জিনগুলো কি হয়, জিনগুলো আনলিঙ্কড হয়, মানে দূরে দূরে থাকবে আর কি। জিন হচ্ছে যত দূরে থাকবে তার রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি তত বেশি হবে, তার মধ্যে রিকম্বিনেশন বা ক্রসিং ওভারের মানটা বেশি হবে। কেন? জিন যেহেতু দূরে রয়েছে। তো এখানে তোমরা কি করবে, একটা দাগ দিয়ে দেবে। দাগ দিয়ে দিয়ে কি করবে না, সবচেয়ে বেশি যে মানটা রয়েছে, যেমন এখানে বেশি মান দেখতে পাচ্ছ কি আর আর এস এর মধ্যে 13%, তাহলে একদিকে লিখবে আর, একদিকে লিখবে এস। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে প্রথমে আর থাকবে আর তারপরে লাস্টে হচ্ছে কি এস থাকবে। এবারে সবচেয়ে কম রয়েছে কোনটা সেটা খুঁজবে। দেখো সবচেয়ে কম রয়েছে কত, কিউ আর আর এর মধ্যে রয়েছে 2%, তাহলে নিশ্চয়ই এই আর এর পরে কিউ থাকবে নিশ্চয়ই। ঠিক আছে, কিউটা তার আর এর পরেই থাকবে। কেন? যেহেতু তার রিকগনিশন ফ্রিকোয়েন্সি কম, মানে আর এর খুব কাছে থাকবে কিউ। আচ্ছা, তারপরে কত রয়েছে দেখো, পি আর কিউ রয়েছে 3%, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এর পরে থাকবে কে, পি আসবে, কারণ কিউর সঙ্গে সে 3% রয়েছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ পি আর এস রয়েছে 8%, দেখতে পাচ্ছ এখানে পি আর এস। তাহলে সিকোয়েন্সটা কি দাঁড়ালো, আর কিউ পি এস, বা এটাও হতে পারে বলেছিলাম এস পি কিউ আর, মানে এদিক দিয়ে হতে পারে বা এদিক দিয়ে হতে পারে। তাহলে এবারে দেখো কোন অ্যান্সারের সঙ্গে মিলছে। এটা রয়েছে পি কিউ আর এস, নিশ্চয়ই হচ্ছে Option না। 3. অপশন 3। তাহলে প্রথম অপশনটা বাদ চলে গেল। পরের অপশন যে আছে দেখো কিউপিএসআর, কিউপিএসআর নেই, এটাও বাদ চলে গেল। এখানে রয়েছে কি এসপি কিউআর, দেখো এসপি কিউআর এর সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে? সবাই বুঝতে পারলে? এগুলো বহু আগেও আমি বলে দিয়েছিলাম এগুলো, তাই না? যারা ক্লাস করেছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এর আগেও হ্যাঁ ক্লাসে স্যার। আমি বলেছি। চলো কোশ্চেন নাম্বার 12। A cytoplasmic connection between adjacent cell formed by a continuous region of the plasma membrane is known as। ঠিক আছে, একটা সাইটোপ্লাজমিক কানেকশন তৈরি হচ্ছে অ্যাডজাসেন্ট সেলের মধ্যে। প্লাজমোডেজমাটা
দিয়ে বলছে দেখো প্লাজমা প্লাজমোডের প্লাজমোডেসমাটা মাধ্যমে। সিরিয়া প্লাজমা মেমব্রেন। Plasmodesmata. তাহলে অবভিয়াসলি উত্তর হয়ে যাবে কি অপশন 3 প্লাজমোডেসমাটা, যেটা আমরা প্লান্ট সেলে দেখতে পাবো। এই যে বলে দিয়েছে প্লান্ট সেল, তাই না, অ্যাডজাসেন্ট প্লান্ট সেল। প্লান্ট সেলের ক্ষেত্রে মানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা প্লাজমোডেসমাটা দেখতে পাই, তাই না। যেটা কি করে তোমরা জানো যে দুটো সেল যখন পাশাপাশি থাকে সেই দুটো সেলের মাঝখানে একটা কানেক্টিভিটি মেনটেন করে, এই যদি এটা এ সেল হয় এটা যদি বি সেল হয়, এ থেকে বি বা বি থেকে এর মধ্যে সাইটোপ্লাজমিক এটা রিলেশন তৈরি করছে। তাহলে অপশন 3 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার সিম 30, প্লাস। দ্য ক্যান্সারস হুইচ আর মোস্ট কমন ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, কোন ক্যান্সার আমরা মানে পৃথিবীর সর্বত্র দেখতে পাই? কলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, লাং ক্যান্সার। লাং ক্যান্সার। অপশন 3। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশন 4 লাং ক্যান্সার, ঠিক আছে। লাং ক্যান্সারটা পৃথিবীর প্রায় সর্বত্র জায়গায় দেখতে পাওয়া যায়, ঠিক আছে। উত্তর হয়ে যাবে লাং ক্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 40, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস আর রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস অফ ক্লোরোফিল ইন প্ল্যান্টস। দেখো প্ল্যান্টের ক্ষেত্রে ক্লোরোফিল সিনথেসিসে কোন এলিমেন্ট গুলো লাগে? ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, কপার, অপশন 3। অপশন ম্যাগনেসিয়াম, 3। আয়রন, নাকি ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম? অপশন 3 স্যার। অপশন 3। দেখো তো তোমরা জানো যে ক্লোরোফিল পিগমেন্ট তৈরি করার জন্য যে সেন্ট্রাল যে আয়নটা থাকে Mg2+ ম্যাগনেসিয়াম, আর তার সঙ্গে ফেরাস বা আয়রন হচ্ছে কি তোমার যুক্ত থাকে। তাহলে অপশন 3 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটা ক্লোরোফিল স্ট্রাকচারে আমরা দেখতে পাই ম্যাগনেসিয়াম এবং আয়রন। অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, ওয়াটার পটেনশিয়াল ডিক্রিজেস হোয়েন solid concentration decreases, solid potential increases, dpd decreases, solid potential decreases. অপশন 4। Option 2. দেখো তো তোমরা জানো যে ওয়াটার পটেনশিয়ালটাকে আমরা সাই ডব্লিউ দিয়ে প্রকাশ করি। এই সাই ডব্লিউ সমান 0 কখন হয়? একটা পিওর ওয়াটারের ক্ষেত্রে। পিওর ওয়াটারের ক্ষেত্রে সাই ডব্লিউ কত হয়? 0 হয়, মানে ওয়াটার পটেনশিয়ালটা হচ্ছে কি 0 হয়। যখন হচ্ছে কি কোনো ওয়াটারের সঙ্গে কোনো সলিউট যদি আমরা মিশাই তখন কি হয়? তাহলে ওয়াটার পটেনশিয়াল কি হয়? ডিক্রিজ হয়ে যায়, ঠিক আছে, ডিক্রিজ করে যায়। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ওয়াটার পটেনশিয়াল যখন ডিক্রিজ করছে তার মানে কি হবে? তাহলে সলিড পটেনশিয়াল, ঠিক আছে, সেটা ডিক্রিজ যখন করবে তখনই হচ্ছে কি আমরা ওয়াটার পটেনশিয়াল ডিক্রিজ দেখতে পাবো। বুঝতে পারলে? কারণ হচ্ছে কি দেখতে পেলে পিওর ওয়াটার ক্ষেত্রে সাই ডব্লিউ হচ্ছে সবসময় 0 হয়, আর তার সঙ্গে যখন আমরা সলিড হচ্ছে যদি আমরা তাকে এড করি, বুঝতে পারলে, এখানে যদি সলিড কনসেন্ট্রেশন ইনক্রিজ হতো তাহলে অপশন 1ও উত্তর হয়ে যেত। কি বলা, বুঝতে পারলে? যদি এখানে দিত যে সলিড কনসেন্ট্রেশন ইনক্রিজ তাহলে অপশন এটাও উত্তর হয়ে যেত। তোমরা মনে রাখবে যে যখন ধরো কোনো একটা সলিউশনের আমরা কি করলাম, যদি সলিউট কনসেন্ট্রেশন ইনক্রিজ করি তখন কি হবে? তার সলিউট পটেনশিয়াল কি করবে না, ডিক্রিজ করে যাবে। কারণ দেখতেই পাচ্ছ কোনো সলিউশনে তুমি সলিড কনসেন্ট্রেশনটাকে বাড়াচ্ছ, তাহলে সলিড যদি কনসেন্ট্রেশন তুমি বাড়াও তাহলে তার পোটেনশিয়াল আগে যা ছিল কমে যাবে, তাই না। ধরো কারোর খিদে পেয়েছে, ঠিক আছে, তাহলে যদি তাকে তুমি খাবার খাওয়াও তাহলে তার খিদের পরিমাণ বাড়বে না কমবে? তার খিদের পরিমাণ কমবে। তখন তুমি যদি আরো তাকে খাবার দাও তাহলে সেই খাবারের প্রতি চাহিদা তার কমবে। তাহলে সেই একইভাবে সলিড কনসেন্ট্রেশন তুমি যদি বাড়াও সলিড পটেনশিয়াল ডিক্রিজ করবে, আর সলিড পটেনশিয়াল যদি ডিক্রিজ করে তাহলে ওয়াটার পটেনশিয়াল কি হবে? ওয়াটার পটেনশিয়াল ডিক্রিজ করবে, মানে সাই ডব্লিউ কমবে। বুঝতে পারলে? তাহলে এবারে বলো দেখি যে যদি ওয়াটার পটেনশিয়াল ডিক্রিজ করে তাহলে সে কি অ্যাবজর্ব করবে? তাহলে সে কি অ্যাবজর্ব করবে? অ্যাডজেসেন্ট সেল থেকে ওয়াটার অ্যাবজর্ব করবে। ওয়াটার
অ্যাবজর্ব করবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? ধরো একটা আমি সেলের সাপেক্ষে বলছি, এটা একটা সেল, হ্যাঁ হ্যাঁ এই একটা সেল, এই সেলে কি বললাম আমি, তার যে সলিউশন ছিল সেখানে সলিড কনসেন্ট্রেশনটা বাড়ানো, মানে এর মধ্যে এমন একটা মেটেরিয়াল দেওয়া হলো যে ওই সেলের মধ্যে যে সলিউশন ছিল তার সলিড কনসেন্ট্রেশনটাকে বাড়ালো। তাহলে সলিড যদি ঢুকে কোন সেলের মধ্যে যদি সলিডের কনসেন্ট্রেশন তুমি বাড়াও, তাহলে তার সলিড পটেনশিয়াল কি হবে? খিদে কমবে। খাবার দিয়েছে মানে তার খিদে কমবে, মানে ওয়াটার পটেনশিয়াল ডিক্রিজ করছে। ওয়াটার পটেনশিয়াল যদি ডিক্রিজ, সরি, সলিড পটেনশিয়াল যদি ডিক্রিজ করে, তাহলে তার ওয়াটার পটেনশিয়ালও ডিক্রিজ করবে, তাই না? কারণ তার মধ্যে তুমি আগে জল ছিল, তুমি তাকে খাবার দিয়েছো মানে সলিড দিয়েছো, তাহলে সলিড হচ্ছে জলের সঙ্গে বিক্রিয়া করেছে, তাহলে ওয়াটার পটেনশিয়াল কি হবে? কমবে। ওয়াটার পটেনশিয়াল যদি কমে, সে কি করবে? আরো জল চাইবে, কারণ তার মধ্যে যদি, যেহেতু তুমি সলিড দিয়েছো, সলিড দিয়ে দিলে মানে সে আরো জল চাইবে, তাহলে পার্শ্ববর্তী সেল থেকে তখন সে ওয়াটার গুলোকে অ্যাবজর্ব করবে। এই কনসেপ্টটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও, বুঝতে পারলে? কারণ এই কনসেপ্ট থেকে প্রশ্ন দেয়। এই এই যে এটা ফ্লো চার্ট করে দিলাম, এটা পারলে খাতায় লিখে রাখো। যারা খাতা নিয়ে বসছো তোমরা খাতায় লিখে রাখো যে সেলের সলিউট পটেনশিয়াল, সলিউট কনসেন্ট্রেশন বাড়লে, সলিউট সলিউট কনসেন্ট্রেশন বাড়লে সলিউট পটেনশিয়াল কমবে, ওয়াটার পটেনশিয়াল কমবে, তখন সে ওয়াটার অ্যাবজর্ব। বুঝতে পারলে সবাই? চলো নেক্সট। তো এখানে একটা দেখো কলাম দেওয়া রয়েছে, এখানে প্লান্ট টিস্যুর নাম দেওয়া রয়েছে এবং তার ফাংশন দেওয়া রয়েছে, ঠিক আছে? তো ফাংশন গুলোর সঙ্গে টিস্যুর মধ্যে একটা তোমার তাদের টিস্যু এবং তার ফাংশনের মধ্যে তোমরা সিমিলারিটি দেখে এখানে অপশন গুলো কোনটা হবে বলো, কোন অপশন হবে? এত সময় যাওয়ার কথা নয় কিন্তু। তোমরা জানো, আমি একটু ধরিয়ে দিচ্ছি তোমাদের, ভেসেল এলিমেন্ট হচ্ছে তোমার জিমনোস্পার্মে থাকে না, ভেসেল হচ্ছে এনজিওস্পার্ম, এনজিওস্পার্মিং ক্যারেক্টার ভেসেল, জিমনোস্পার্মে থাকে না। কেউ পারবে না বলতে? অপশন 3। পরেরটা হবে। ভেসেল হচ্ছে তোমার জিমনোস্পার্মে থাকে না, এনজিওস্পার্মে থাকে। অপশন 4। দেখো অপশন, দেখো এখানে, তার আগে আমরা দেখে নিই। এই যে ভেসেল যেটা বলছিলাম আমি, ভেসেল হচ্ছে কার পার্ট? না, ভেসেল হচ্ছে তোমার জাইলেমের পার্ট, তাই তো? ট্রাকিয়া, যেটা ট্রাকিয়া সেটাই ভেসেল এলিমেন্ট। তাহলে এই ভেসেলের কাজ কি হবে? ওয়াটার কন্ডাকশন করা নাকি হচ্ছে ফুড কন্ডাকশন করা? ওয়াটার কন্ডেন্সার। ওয়াটার কন্ডাকশন করা। তাহলে তার পাশাপাশি বললাম যে ভেসেল হচ্ছে তোমার এনজিওস্পার্মে থাকে, জিমনোস্পার্মে থাকে না। তাহলে তোমরা বুঝতেই পেরেছো, তাহলে ভেসেল কি হবে? ওয়াটার কন্ডাক্টিং টিস্যু ইন এনজিওস্পার্ম। তাহলে দেখো ওয়াটার কন্ডাক্টিং টিস্যু যদি এনজিওস্পার্ম হয় তাহলে কার সঙ্গে হবে? তাহলে অপশন 2 এর সঙ্গে হবে, চিপ ওয়াটার কন্ডাক্টিং এলিমেন্ট ইন এনজিওস্পার্ম, তাই তো? তাহলে আমরা দেখো বি এর সঙ্গে 2 দেখলাম, বি এর সঙ্গে 2 রয়েছে কোন জায়গায়? অপশন এ তে রয়েছে আর অপশন তোমার 3 তে রয়েছে। তাহলে আমরা দুটো অপশন বাদ দিয়ে দিলাম, 2 হবে না, 4 হবে না। ওকে, এবার দেখো ট্রাকিড হচ্ছে কি, কোনটা হবে? ট্রাকিড হচ্ছে কি, তোমরা বুঝতেই পারছো যে এটা ওয়াটার কন্ডাকশন করবে কারণ জাইলেমের পার্ট। তাহলে কার থাকবে? না, ট্রাকিড হচ্ছে কি তোমার জিমনোস্পার্মে থাকবে। তাহলে কি হবে? চিপ ওয়াটার কন্ডাক্টিং এলিমেন্ট ইন জিমনোস্পার্ম। তাহলে এ হয়ে যাবে 1। A1 কোন জায়গায় আছে? দেখো এখানেও রয়েছে, এখানেও রয়েছে, তাই না? এখনো দেখো দু জায়গায় মিল পাচ্ছে। বেশ, চলো এবারে হচ্ছে কি আমরা সিপ টিউব এলিমেন্ট আর হচ্ছে কি সিপ সেলের দিকে যাব, ঠিক আছে?
চলো তাহলে এখানে দেখো শিপ টিউব এলিমেন্টস আর শিপ সেল, এই দুটোর মধ্যে যদি আমরা দেখি, তোমরা জানো যে এই দুটোর মধ্যে যদি আমরা দেখি যে তোমার হচ্ছে কি শিপ সেল কি করে, না শিপ সেল হচ্ছে কি তোমার কার দেখা যায়, আর হচ্ছে শিপ টিউব এলিমেন্ট কার দেখা যায়, এনজিওস্পার্মের নাকি জিমনোস্পার্ম? শিপসেল 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 জিমনোস্পার্ম আর শিপ শিপ সেল, টিউব অ্যাঞ্জিওস্পার্ম। শিপ সেলটা হচ্ছে কি তোমার জিমনোস্পার্মের ক্যারেক্টার। জিমনোস্পার্ম। এই যে এলিমেন্ট বলে দিয়েছে মানে কেন বলে দেখি, এখানে এলিমেন্ট এই কারণে বলে দিয়েছে, আমি ধরিয়ে দিচ্ছি তোমাদের, দেখো ক্যাম্পেনিয়ান সেল যেটা সেটা হচ্ছে কি তোমার জিমনোস্পার্মে থাকে না, কার থাকে, এনজিওস্পার্মে থাকে। হ্যাঁ, যখন যখন সিপ অ্যাঞ্জিওস্পার্ম থাকে। টিউবের সঙ্গে সিপ ক্যাম্পেনিয়ান সেল একসঙ্গে থাকে তখন তার নাম হয়ে যায় কি সিপ এলিমেন্ট, তাহলে এটা কার হয়ে যাবে, শিপ এলিমেন্ট। তোমার হচ্ছে কি এনজিওস্পার্মে হয়ে যাবে। তাহলে হচ্ছে কি সি, দেখো ফোর, সি ফোর কোন জায়গায় রয়েছে দেখো, অপশন ওয়ানে রয়েছে, আর এখানে রয়েছে দেখো ডি রয়েছে থ্রি, তাহলে অপশন থ্রি বাদ চলে গেল, অপশন ওয়ান হয়ে গেল সঠিক উত্তর। ঠিক আছে, অপশন ওয়ান হয়ে যাবে সঠিক উত্তর। সবাই বুঝতে পারলে? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছো? আশা করি এর পরে আর ভুল করবে না, তাই না? আমি লজিকটা বলে দিলাম যে কি কারণে আমরা অপশন ওয়ানটাকে উত্তর করলাম। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার আর ওর সঙ্গে 17। অ্যালবুমিনাস সেলটা আছে না, একটা অ্যালবুমিনাস সেল আছে না শিপ সেলের সঙ্গে, হ্যাঁ এটা আর থাকে অবভিয়াসলি। না? দেখো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্ল্যান্ট হরমোন ইনভলভড ইন সিড অ্যান্ড বার্ড ডরমেন্সি অ্যান্ড ইন রেসপন্স অফ প্ল্যান্ট টু ট্রেস? অ্যাবসাসিক অ্যাসিড। Gibberellin. অ্যাবসাসিক অ্যাসিড। Option 4. দেখো তাহলে অপশন এখানে ওয়ান। দেখো অনেকগুলো ফাংশন বলেছে, দেখো প্ল্যান্ট হরমোন বা ফাইটো হরমোন যেটাকে আমরা বলি, এটা কি ইনভলভ থাকছে না সিড এন্ড বার্ড ডরমেন্সি থেকে তোমার হচ্ছে কি, তোমার হচ্ছে কি কি করছে না প্রমোট করছে, নিশ্চয়ই ইনভলভ মানে হচ্ছে প্রমোট করছে। আচ্ছা তুমি যে জিবারেলিন বলছিলে, তোমরা জানো যে জিবারেলিন হচ্ছে বার্ড ডরমেন্সিটাকে প্রিভেন্ট করে, জিবার সিড হচ্ছে কি করে, সিড হচ্ছে কি তাকে জার্মিনেট করে, তাহলে নিশ্চয়ই জিবারেলিন তো প্রথমেই বাদ চলে গেল। আচ্ছা এই সিড আর বার্ড ডরমেন্সির পাশাপাশি বলছে যখন প্ল্যান্টের ট্রেস কন্ডিশন হয় তখন রেসপন্স করে, তাহলে অবভিয়াসলি আমরা অপশন ওয়ানটাকেই করে আসবো, এফসিসিক অ্যাসিড। ঠিক আছে, এ বি, এফসিসিক অ্যাসিড উত্তর হয়ে যাবে সঠিক উত্তর, অপশন ওয়ান হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 18। আচ্ছা হুইচ পার্ট অফ ইসিজি করেসপন্ডস টু ভেন্টিকুলার রিপোলারাইজেশন? ঠিক আছে, ভেন্টিকুলার, তোমরা জানো ভেন্টিকুলার প্রথমে কি হয়, ভেন্টিকুলার তোমার হচ্ছে কি যে রিপোলারাইজেশন হয় তার জন্য কোন ওয়েবটা দেয়, আমরা যদি একটা ওয়েব অপশন দেখি থ্রি। তাহলে এইভাবে চলে টি ওয়েভ। পি কিউ আর Option 3. এস টি। তো এই যে অপশন কিউ আর এস, এইটাকে কি সিম্বল করে, এই কিউ আর এস এটা হচ্ছে তোমার ভেন্টিকুলার রিপোলারাইজেশন, ভেন্টিকুলার রিপোলারাইজেশন ঘটে থাকে। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন টু হয়ে যাবে সঠিক উত্তর, ভেন্টিকুলার রিপোলারাইজেশনের জন্য এই পি কিউ আর এস ওয়েব দেয়। আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রিন্সিপাল ওটা বাফার? ভেন্ট্রিকুলার ভেন্ট্রিকুলার রিপ্রোডাকশন হবে এটা। Sir, স্যার ventricular depolarization হবে নাকি QRS? কিউআরএস তো ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ওটা রিপ্রোডাকশন টি ওয়েভটা হবে। এটা দেখুন, এটা দাঁড়া দাঁড়া তিন দাঁড়া দাগ হবে স্যার, এটা থ্রি, অপশন তিন থ্রি। একটা হবে তো। প্রথমে পি ওয়েবটা হচ্ছে কি তোমার ভেন্টিকুলার কি হয়, প্রথমে পি ওটা পি অরিকল হলো কিউ আর ডিপোলারাইজেন, এস, অরিকল ডিপোলারাইজেন। পি হলো Atrial অ্যাক্সিয়াল depolarization P wave. ডিপোলারাইজেশন, ইউআরএস কমপ্লেক্স হলো ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, দাঁড়া পি দাঁড়া ওয়েভ ভেন্টিকুলার, পিটা আছে ভেন্টিকুলার ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন। না, পিটা তো অরিকুলার ডিপোলারাইজেশন। আচ্ছা তারপরে হচ্ছে কিউআরএস টা কি পিটা হয়, স্যার অ্যাট্রিয়াল, পিটা স্যার অ্যাট্রিয়াল কিউআরএস ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন। আর টিটা ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। পি ওয়েভ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। দাঁড়া আমি বলে দিচ্ছি দাঁড়া। আর টিটা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হবে তো। প্রথম হচ্ছে এট্রিয়াল ডিপোলারাইজেশন, ঠিক, এটা হচ্ছে এট্রিয়াল, হুম। এটা হচ্ছে তোমার এট্রিয়াল
ডিপোলারাইজেশন, তাই তো। তারপরে আমরা দেখতে পাই কি কিউআরএসটা হচ্ছে কি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, Depolarization. ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। আর তারপরে টিটা হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, হ্যাঁ, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। তাহলে উত্তরে আমাদের কি আছে, এখানে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন আছে না? ঠিক ঠিক। আমি হ্যাঁ, তা টি অপশন 3। এটাকে ডিপোলারাইজেশন আমি তো ভেবে নিয়েছি, যাই হোক। তাহলে এটা হচ্ছে কি তোমার যেহেতু ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন আছে তাহলে টি হবে, সরি আমারই বোঝা ভুল হয়েছে। তাহলে এখানে হয়ে যাবে কি অপশন 3, যেহেতু টি ওয়েভ আছে তাহলে। হ্যাঁ, তাহলে এই তিনটে জিনিস তোমরা মনে রাখবে, ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দেয়। পি ওয়েভ, কিউআরএস আর হচ্ছে টি ওয়েভ। পিটা হচ্ছে কি তোমার হয়ে গেল অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, কিউআরএসটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, আর টি ওয়েভটা হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। যেহেতু এখানে রিপোলারাইজেশন আছে ভেন্ট্রিকুলারের, তাহলে টি ওয়েভ হবে, ঠিক বলেছো তোমার। চলো কোশ্চেন নাম্বার 19, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রিন্সিপাল বাফার ইন ইন্টেস্টাইনাল ফ্লুইড। দেখো বাফার থেকে কিন্তু কোশ্চেন দেয় তোমাদের, দেখবে প্রিভিয়াস ইয়ার তোমরা দেখবে বাফার গুলো অপশন থেকে 3। তো এখানে হিমোগ্লোবিন, আদার প্রোটিনস, কার্বনিক অ্যাসিড নাকি H2PFO। ইন্টেস্টাইনাল ফ্লুইড অপশন যেহেতু এ, বলেছে, স্যার অপশন কার্বনিক 1, অ্যাসিড অপশন 1। না, কার্বনিক অ্যাসিড হয়ে যাবে সঠিক উত্তর। কার্বনিক অ্যাসিড হচ্ছে তোমার প্রিন্সিপাল বাফার হিসেবে কাজ করে ইন্টেস্টাইনাল ফ্লুইডে, অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এবার বলছে দেখো গ্লুকোজ রিঅবজর্পশন occur ইন দ্য ড্যাশ প্রক্সিমাল টিবিউল, তো লুপ অফ হেনলি নাকি ডিস্টাল অপশন টিবিউল, 1, অপশন কর্টিক্যাল প্রক্সিমাল টিউব। কালেক্টিং ডাক্ট। অপশন 1। অপশন 1। তোমরা জানো পিসিটি তে হয় তাই না, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল যেটা, অর্থাৎ প্রক্সিমাল টিবিউলে কি হয় না গ্লুকোজ রিঅবজর্পশন আমরা দেখতে পাই। অপশন 1 হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। তো যাই হোক, আমরা আর আজকে বেশি কোশ্চেন রাখিনি, কারণ আমি জানতাম যে আজকে হয়তো বেশি জন ক্লাস করবে না, কারণ বুঝতেই পারছো আজকে 31 ডিসেম্বর। তো সেক্ষেত্রে কালকে হ্যাপি নিউ ইয়ার হচ্ছে, তো অনেকে বিভিন্নভাবে ব্যস্ত রয়েছে যেহেতু, ঠিক আছে। তো এই জন্য আজকে আর টানা ক্লাস রাখা হয়নি, আমি আজকে এই 20 এমসিকিউ রাখা হয়েছিল, ঠিক আছে। তো জাস্ট অনেকে আবার লেট করে জয়েন করেছে বলে প্রথম থেকে একটু জাস্ট কোশ্চেনের সঙ্গে অ্যান্সার গুলো বলে দিচ্ছি, যারা প্রথম থেকে ছিলে তোমরা একটু রিভাইজ করে নাও। তো এখানে ফার্স্ট কোশ্চেন ছিল দেখো এরিথ্রোপয়েটিন, যেটা গ্র্যানুলার সেল অফ দ্য জ্যাক্সটা-গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে সিক্রেশন হয়। সেকেন্ড কোশ্চেন ছিল টেস্টোস্টেরন সিক্রেশন হচ্ছে তোমার লেডিক সেল থেকে, সেটা মেলের ক্ষেত্রে হয়, হিউম্যান মেলের ক্ষেত্রে। তারপর আমরা দেখলাম যে এখানে এক্সপ্ল্যান্ট সোমাটিক এমব্রায়ো কেলাস সম্বন্ধে সঠিক রয়েছে, বাট এখানে অক্সিন হতো কিন্তু সাইটোকাইনিন দেওয়া রয়েছে বলে এটাকে আমরা মিসম্যাচ হিসাবে অ্যান্সার করে আসবো। কোশ্চেন 4 ছিল দেখো বোকে স্টেজ দেখতে পাই আমরা লেপটোটিন দশায়। তারপর আমরা দেখলাম মাইটোকন্ড্রিয়া কোন কাজে ইনভলভ থাকে না, গ্লাইকোসাইলেশন, বাকিগুলোতে ইনভলভ থাকে। তারপর আমরা দেখলাম এখানে যে কোনটা ইনকারেক্ট অ্যাসোসিয়েশন, তো দেখলাম আমরা লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন গুলো ম্যাচ করা রয়েছে, পলিজোমের ফাংশনটা এখানে সঠিক দেওয়া নেই। কোশ্চেন নাম্বার 7 যেটা ছিল কিস্টোন স্পিসিস, এটা হচ্ছে কি হাই অ্যাবান্ডেন্স রিলেটিভ টু আদার স্পিসিস ইন দ্য কমিউনিটি। তার সঙ্গে দেখো এখানে কনভার্জেন্ট ইভলিউশন বলা হয়েছিল, তো সেক্ষেত্রে দুটো স্টেটমেন্ট এখানে বলা হয়েছে যে কনভার্জেন্ট ইভলিউশন অ্যানালগাস অর্গান দেখতে পাই আমরা, আর ডাইভার্জেন্ট ইভলিউশন দেখতে পাই আমরা হোমোলগাস অর্গানের ক্ষেত্রে। তারপর এখানে বলা হলো যে যদি নাম্বার অফ গেমেট তোমাদেরকে বার করতে দেয় তাহলে তোমরা একটা 2n, n সমান হচ্ছে নাম্বার অফ হেটাজাইগোট, ওটা দিলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তারপর হচ্ছে কি তোমার লিঙ্কেজ গ্রুপ বার করার সূত্র কি না, তোমার হচ্ছে কি 2n যেটা দেওয়া থাকবে সেটাকে তোমরা 2 দিয়ে ভাগ করে দিবে, ঠিক আছে, তাহলে n হয়ে যাবে। nটা হচ্ছে তোমার নাম্বার অফ লিঙ্কেজ গ্রুপ। তারপরে এখানে তোমাদের কি বলা হয়েছে যে একটা রিকগনিশন ফ্রিকোয়েন্সি যদি দেওয়া থাকে সেখান থেকে তোমরা অর্ডার অফ জিন বা জিন সিকোয়েন্স কিভাবে পাবে, তাহলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যার থাকবে সেটা তোমরা সবচেয়ে দূরে রেখে দেবে, আর যার ফ্রিকোয়েন্সি কম থাকবে সেটা কাছে রাখবে, দিলে তোমরা
অ্যান্সার পেয়ে যাবে। তারপর বলা হলো যে অ্যাডজেসেন্ট প্ল্যান্ট সেল, যেটা হচ্ছে কি তোমার প্লাজমা মেমব্রেনে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কি তোমার প্লাজমোডেসমাটা। তারপর আমরা দেখতে পেলাম যে কমন ওয়ার্ল্ড ওয়াইড যে ক্যান্সার দেখতে পাই তার নাম হচ্ছে লাং ক্যান্সার। সেই ক্ষেত্রে যে ক্লোরোফিলের পিগমেন্ট তৈরির জন্য ম্যাগনেসিয়াম আর আয়রন হচ্ছে কি তোমার কাজ করে এলিমেন্ট হিসাবে। ওয়াটার পটেনশিয়াল ডিক্রিজ যখন করবে তখন শরীর পটেনশিয়ালও ডিক্রিজ করে যাবে। আচ্ছা, তার সঙ্গে এখানে আমরা যে টিস্যুগুলোর কথা বলা রয়েছে ট্রাকিডস, ভেসেল এলিমেন্টস, সিপ টিউব এলিমেন্টস এবং সিপসেল, এদের কাজগুলো একটু মনে রাখবে। সিপসেল আমরা দেখতে পাই ফুড কন্ডাক্টিং টিস্যু ইন দা জিমনোস্পার্ম, সিপ টিউব এলিমেন্ট হচ্ছে তোমার ফুড কন্ডাক্টিং টিস্যু ইন দা এনজিওস্পার্ম, ভেসেল যেটা হচ্ছে চিপ ওয়াটার কন্ডাক্টিং এলিমেন্ট ইন এনজিওস্পার্ম, আর ট্রাকিড যেটা হচ্ছে কি চিপ ওয়াটার কন্ডাক্টিং এলিমেন্ট ইন জিমনোস্পার্ম। কোশ্চেন নম্বর 17 ছিল যে কোন হরমোন মেনলি সিট এবং বার্ড ডরমেন্সিটাকে মানে তোমার এই যে ইনভলভ থাকে, কিন্তু তোমার হচ্ছে কি ট্রেস কন্ডিশনে হচ্ছে কি তোমার রেসপন্স করে, তার নাম হচ্ছে এফসিসিক অ্যাসিড। সেই সঙ্গে দেখলাম আমরা যে পি ওয়েভ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, কিউআরএস হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। কোশ্চেন নম্বর 19 দেখো কার্বনিক অ্যাসিড মেজর বা প্রিন্সিপাল বাফার হিসাবে কাজ করে ইন্টেস্টাইনাল ফ্লুইডে। কোশ্চেন নম্বর 20 ছিল যে গ্লুকোজ রিঅবজর্পশন দেখতে পাই আমরা প্রক্সিমাল কনভার্টেড টিউবিউল বা পিসিটি তে। ঠিক আছে, এই ছিল আজকে মোটামুটি 20 কোশ্চেন। আর কোশ্চেন টাইপ দেখে মনে হচ্ছে তোমাদের নিশ্চয়ই যে এটা খুবই গুরুত্বপূর্ণ বা কোশ্চেন গুলো খুবই মানে ইম্পর্টেন্স। ঠিক আছে, তো এইটা তোমরা রিভাইজ দিবে বা এগুলো পড়বে ভালো করে। ঠিক আছে, তো আজকে আর ক্লাস কন্টিনিউ হবে না, এখানেই থাকবে। ঠিক আছে।